আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাহিত্য শ্রবণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওটির মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু হবে এবং আমাদের যাত্রা দীর্ঘ হবে যদি আমাদের যাত্রার সঙ্গী আপনারা হন। আপনাদের সমর্থনই আমাদের যাত্রাকে দীর্ঘ করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলোতে লাইক দিন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আজকে আমরা পাঠ করব নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটি বই। বইটির নাম হরতন ইস্কাপন। পাঠে থাকব আমি অর্পণায়ন রহমান। মিসির আলিকে চেনে না এমন পাঠক খুব কমই আছেন। চাক্ষুষ দেখিনি, পরিচয়ও নেই, কিন্তু কত জানা চেনা এই লোকটি। দীর্ঘদিনের জানা। ওর হাসি খুশিতে আনন্দ পাই, ব্যথায় হই ব্যথিত। মানব জীবনের রূপ রস রহস্য ও হাসি কান্না বেদনার অপূর্ব এক প্রকাশ এই মিসির আলি ও তার পার্শ্ব চরিত্র। জননন্দিত লেখক হুমায়ুন আহমেদের অপূর্ব সৃষ্টি এই মিসির আলি। হরতন ইস্কাপন মিসির আলি সিরিজের বইগুলোর মধ্যে অত্যুজ্জ্বল সৃষ্টি। হরতন ইস্কাপনে মিসির আলির সঙ্গে যোগ দিয়েছে জাদুবিদ্যায় পারদর্শী মনসুর, মানসিক রোগী রেবু, বাড়িওয়ালা আজমল সাহেব ও কাজের মেয়ে আখিতারা। উৎসর্গ। এই বইটির কোনো উৎসর্গপত্র নেই। উৎসর্গ পাতায় কারো নাম লিখতে ইচ্ছা করছে না। যত বয়স বাড়ছে আমিও মনে হয় মিসির আলির মতো নিজেকে গুটিয়ে আনছি। যখন আকাশে চন্দ্র থাকবে না তখন জ্যোৎস্নার অনুসন্ধান করো। জ্যোৎস্না না পেলেও কিছু একটা পেয়ে যাবে। স্যার, ম্যাজিক দেখবেন? মিসির আলি বিরক্ত মুখে প্রশ্নকর্তার দিকে তাকালেন। 25-26 বছরের যুবক, বোঝা যাচ্ছে অভাব অনটনে আছে। গায়ের শার্ট মলিন, চেহারাও শার্টের মতোই মলিন। যদিও হাসি খুশি ভাব ধরে রাখার চেষ্টা করছে, সে চেষ্টায় লাভ হচ্ছে না। যুবকের চোখেও মনে হয় সামান্য সমস্যা আছে। সারাক্ষণ চোখ পিটপিট করছে। চোখের অশ্রুগ্রন্থি ঠিকমতো কাজ না করলে চোখ পিটপিট রোগ হয়। এর কি তাই হয়েছে? সে ক্ষুধার্ত। তাকে পিরিচে করে বিস্কিট এবং চানাচুর দেয়া হয়েছিল, সে সবই খেয়েছে। বিস্কিটের কিছু কণা পড়েছিল তর্জনীর মাথায়, সেই কণাগুলি মাখিয়ে সে জিভে ছোঁয়ালো। যুবকের নাম তিনি জানেন না, নাম জানার কোনো আগ্রহও বোধ করছেন না। তার কাছে যুবকটি কেন এসেছে তাও ধরতে পারছেন না। তিনি এমন কোনো মজার চরিত্র না যে তার সঙ্গে কথা বলে কেউ মজা পাবে। যুবক আবার বলল, স্যার, ম্যাজিক দেখবেন? মিসির আলি বললেন, ম্যাজিক দেখব না, ম্যাজিক আমার পছন্দের বিষয় নয়। যুবক হাসি হাসি গলায় বলল, কেন পছন্দ না জানতে পারি? মিসির আলি বললেন, ম্যাজিকের ভেতর প্রতারণার একটা ব্যাপার থাকে। এই প্রতারণার অংশটা আমার অপছন্দ। আমি প্রতারণা পছন্দ করি না। স্যার, আমি যে ম্যাজিক দেখাবো তার মধ্যে কোনো প্রতারণা নেই। মেন্টাল ম্যাজিক। আমার অনেক দিনের শখ, আমি আমার মানসিক ক্ষমতার নমুনা আপনাকে দেখাই। মিসির আলি যুবকের দিকে তাকালেন। তার দৃষ্টিতে তেমন কোনো কৌতূহল অবশ্য দেখা গেল না। যুবকের মানসিক ক্ষমতা দেখার ব্যাপারেও মিসির আলি কোনো আগ্রহ বোধ করলেন না। তিনি নিজের উপর সামান্য বিরক্তও হলেন। তার কৌতূহল এত দ্রুত কমছে কেন? বয়সের সঙ্গে সঙ্গে কি মানুষের কৌতূহল কমতে থাকে? সে কমার হারটা কেমন? মিসির আলি বললেন, তোমার নাম কি? যুবক আগ্রহের সঙ্গে বলল, মনসুর। আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আপনার নামের শুরু ম দিয়ে, আমার নামের শুরুও ম দিয়ে। যুবক আবারও বলল, আমি কি স্যার আমার মানসিক ক্ষমতার একটা ম্যাজিক আপনাকে দেখাবো? দেখলে আপনি খুবই মজা পাবেন। মিসির আলি হ্যাঁ বা না বলার আগেই মনসুর পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো। হতদরিদ্র যুবকদের পকেটেও কেন জানি দামি সিগারেটের প্যাকেট থাকে, এর কাছে তা নেই। সস্তা সিগারেটের প্যাকেটের ন্যাতন্যাতা
ফিল্টারবিহীন সিগারেট। আমি ম্যাজিকটা দেখাবো সিগারেট দিয়ে। মনসুর একটা সিগারেট টেবিলের উপর রাখলো, মেরুদণ্ড সোজা করে বসলো। সিগারেটের দিকে এখন সে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। তার মাথা নিচু হয়ে আছে, চোখের পিটপিটানিও বন্ধ। স্যার, ভালো করে দেখুন, আমি সিগারেটটা হাত দিয়ে স্পর্শও করিনি, আমি শুধু তাকিয়ে আছি। দেখুন চোখের দৃষ্টিতে আমি কি করছি। মিসির আলি মোটামুটি বিস্মিত হলেন। সিগারেট নড়ছে, গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বিস্মিত হবার মতোই ব্যাপার। যুবকের কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখের মাংসপেশি শক্ত হয়ে আছে। বোঝাই যাচ্ছে মানসিক ক্ষমতার এই ম্যাজিক দেখাতে তার রীতিমতো কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। স্যার, কেমন দেখলেন? ভালো, ইমপ্রেসিভ। এখন যা দেখালাম তার নাম টেলিকাইনেটিক্স। মানসিক শক্তির সাহায্যে বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। আপনি কি টেলিকাইনেটিক্সের কথা শুনেছেন? শুনেছি। মনসুর লম্বা নিঃশ্বাস ফেলল। ইসরায়েলের এক যুবক, তার নাম ইউরি গেলার। সে মানসিক ক্ষমতা দিয়ে চামচ বাঁকা করে ফেলতে পারত। আমার এত ক্ষমতা নেই, তবে যা আছে তাও খারাপ না। চামচ বাঁকা করতে না পারলেও আমি পাতলা তার বাঁকা করতে পারি। ঠিক বলেছি না স্যার? মিসির আলি সামান্য নড়ে বসলেন। হ্যাঁ না কিছু বললেন না। টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে দিল, দিয়াশলাই দিয়ে সিগারেট ধরালো। সিগারেট একবারে ধরল না, বেশ কয়েকটা কাঠি খরচ করতে হলো। একজন বয়স্ক মানুষ সামনে বসে আছে, তা নিয়ে তার মধ্যে কোনো সংকোচ দেখা গেল না। সিগারেট থেকে তীব্র গন্ধ আসছে, গাঁজার গন্ধ। মিসির আলির মন সামান্য খারাপ হলো। সিগারেট শেষ করে, আমি আমার ক্ষমতার অন্য একটা ভার্সন আপনাকে দেখাবো, আপনি মজা পাবেন। আচ্ছা। আপনার সামনে সিগারেট টানছি, আপনি কিছু মনে করছেন না তো? সস্তা সিগারেট বললেই এমন কড়া গন্ধ আসছে, আপনি যা ভাবছেন তা কিন্তু না, গাঁজা না। মনে করছি না। এখন স্যার মোটা দেখে একটা বই আমার হাতে দিন, যতটা মোটা হয় তত ভালো। ডিকশনারি দিলে চলবে? চলবে। মনসুরের সিগারেট শেষ হয়নি। সে আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে বই নিয়ে বসলো। তার ধ্যানমগ্ন মূর্তি দেখতে ভালো লাগছে। মিসির আলি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। মনসুর তার দুই হাত দিয়ে কোমর ধরে আছে, একটু ঝুঁকে এসেছে বইয়ের দিকে। তার কপাল আবারও ঘামছে। ঘটনা যা ঘটছে তা বিস্ময়কর। বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে। স্যার, কেমন দেখছেন? ভালো। আমি হিপনোটিজমও পারি। যে কোনো মানুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। ও আচ্ছা। আজ অবশ্য পারবো না, আজ আমার মন ভালো নেই। কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না, মন অসম্ভব খারাপ। এই মুহূর্তে আমার চেয়ে বেশি মন খারাপ মানুষ বাংলাদেশে আছে বলে মনে হয় না। মিসির আলি ঘড়ির দিকে তাকালেন। 6টা 10। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যাবেলাটা তার একা থাকতেই ভালো লাগে। মানসিক ক্ষমতাওয়ালা কারোর সামনে বসে থাকতে ইচ্ছা করে না। মনসুর এখনো বসে আছে কেন তিনি বুঝতে পারছেন না। সে তার মেন্টাল ম্যাজিক দেখাতে চেয়েছিল, দেখানো হয়েছে। আরো কিছু কি বাকি আছে? নাকি সে তার ঘুম পাড়ানো ক্ষমতাও দেখাবে? যাবার আগে তাকে ঘুম পাড়িয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা তিনি চেয়ারে বাঁকা হয়ে বসে নাক ডাকিয়ে ঘুমাতে পারবেন। মনসুর আরেকটা সিগারেট ধরালো। মিসির আলি লক্ষ্য করলেন দিয়াশলাই জ্বালানোর সময় তার হাত সামান্য কাঁপছে। পার্কিনসন্স ডিজিজ প্রাথমিক অবস্থায় এরকম হয়। এই যুবকের পার্কিনসন্স ডিজিজ আছে বলে মনে হচ্ছে না। তাহলে আঙুল কাঁপাচ্ছে কেন? মানসিক অস্থিরতা? মনের প্রবল অস্থিরতা শরীরে ছায়া ফেলে। মনের প্রবল কাঁপুনি শরীরে চলে আসে। মনসুর
সিগারেটে লম্বা টান দিয়ে মিসির আলির দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, এ জাতীয় ক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায় যোগী সন্ন্যাসীদের মধ্যে। এদের অনেকেই লেভিটেশন করতে পারে। লেভিটেশন হচ্ছে শূন্যে ভাষা। অসম্ভব কোনো ব্যাপার না, দীর্ঘ সাধনার প্রয়োজন। সাধনা এবং মনের কনসেন্ট্রেশন। সাধনা আমি করে যাচ্ছি, সমস্যা একটাই, মনের একাগ্রতাটা আসছে না, মন খুবই বিক্ষিপ্ত। ও আচ্ছা, লেভিটেশনের দিকে আমি অনেকটা এগিয়েছি, মাটি থেকে 1 ইঞ্চির মতো উঠতে পারি। ও আচ্ছা, বেশিক্ষণ থাকতে পারি না, 5-10 সেকেন্ড পারি। যুবক বিস্মিত চোখে তাকালো। তার বিস্মিত হবার কারণ আছে। মিসির আলি তাকিয়ে আছেন আগ্রহশূন্য চোখে। তার ভাবভঙ্গিতে এটা স্পষ্ট যে মানসিক ক্ষমতাধর যুবকটি বিদায় হলে তিনি খুশি হবেন। তিনি যুবকের শূন্যে ভাষা দেখতে চান না। স্যার, আমি উঠি? আচ্ছা। আমার মেন্টাল ম্যাজিক মনে হয় আপনার ভালো লাগেনি। মিসির আলি জবাব দিলেন না। মনসুর বলল, আমার ক্ষমতার ব্যাপারটা কেমন লেগেছে একটু কি বলবেন? মিসির আলি বললেন, মোটামুটি লেগেছে। যুবক চাপা গলায় বলল, মানুষের মনের ক্ষমতা অনুভবের ব্যাপার। মানসিক ক্ষমতার প্রত্যক্ষ প্রমাণ কখনোই পাওয়া যায় না, সে প্রমাণ আমি দেখালাম। তারপরেও আপনি বলছেন মোটামুটি? হ্যাঁ, তা বলছি। আমি কি জানতে পারি কখন আপনি মোটামুটি না বলে বলবেন চমৎকার? মিসির আলি ছোট করে নিঃশ্বাস ফেললেন। অপ্রীতিকর একটা কথা এখন তাকে বলতেই হবে। বলতে না পারলেই তিনি খুশি হতেন, কিন্তু উপায় নেই। এই যুবক অপ্রীতিকর কথা বলতে তাকে বাধ্য করছে। মনসুর, জি? তুমি যদি সত্যি তোমার মানসিক ক্ষমতার কোনো প্রমাণ দেখাতে আমি খুশি হতাম। তুমি যা দেখিয়েছ তা হচ্ছে সাধারণ ম্যাজিকের কৌশল। সিগারেট টেবিলের উপর রেখেছ, তারপর মাথা নিচু করে খুব সাবধানে ফু দিয়েছ। তুমি যা দেখিয়েছ তা মানসিক ক্ষমতা না, ফুসফুসের ক্ষমতা। মনসুর তাকিয়ে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখ ধক করে জ্বলে উঠেই নিভে গেল। মিসির আলি বললেন, আমি কি ভুল কিছু বলেছি? না। তুমি তাহলে ওঠো। আপনার কি এখন কাজ আছে? আমার এখন কোনো কাজ নেই। কাজ না থাকলেই আমি যে লোকজনের সঙ্গে গল্প করি তা না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন? তাও না। আমি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করছি যে আমি এখন একা থাকতে চাচ্ছি। আপনার ধারণা আমি একজন ফ্রড, ফাওতাবাজ? তাও না। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে গিয়ে যে ধরনের কথা বলেন, তুমিও তাই বলেছ। এতে দোষ ধরার কিছু নেই। আমার কিন্তু সত্যি সত্যি মানসিক ক্ষমতা আছে। আজ দেখাতে পারলাম না, একদিন এসে দেখিয়ে যাব। সত্যি ক্ষমতাটা আজ দেখালে তো তোমাকে দ্বিতীয়বার দেখাতে হতো না। মনসুর চাপা গলায় বলল, সত্যি ক্ষমতা আমি কাউকে দেখাই না, দেখাতে চাইলেও দেখাতে পারি না। বিশেষ বিশেষ সময়ে এই ক্ষমতা আমার মধ্যে আসে। যদি কখনো আসে আপনাকে দেখাবো। ঠিক আছে? আপনাকে বিরক্ত করার জন্যে এবং আপনার সঙ্গে যে মিথ্যা কথা বলেছি সেজন্য আমি দুঃখিত। আচ্ছা, ঠিক আছে। মোটেই ঠিক নেই, সবই বেঠিক। তবে আমি একদিন এসে সব ঠিক করে দিয়ে যাব। যুবক মাটিতে ফেলে দেয়া তার আধ খাওয়া সিগারেট আবার হাতে নিয়ে ধরালো। তামাকের কটু গন্ধে মাথা ধরে যাবার মতো অবস্থা হলো। মিসির আলি চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিলেন। কথাবার্তা পর্ব শেষ হয়েছে, এই সিগন্যাল দেয়া হলো। এরপরও মানসিক ক্ষমতাসম্পন্ন যুবক নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। তার সামান্য চক্ষু লজ্জা থাকলে সে চলে যাবে। স্যার, যাই? মিসির আলি চোখ খুললেন না, মাথা নাড়লেন। মনসুর চলে যাচ্ছে। চোখ বন্ধ করেও তা বোঝা যাচ্ছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, জুতার শব্দ। মনসুর স্যান্ডেল পরে আসেনি, জুতা পরে এসেছে। কিরকম জুতা? কালো না ব্রাউন? কতদিনের পুরানো জুতা? জুতার ফিতাগুলি কিভাবে বেঁধেছে? জুতার ফিতা বাঁধা থেকে একজন মানুষের চরিত্র খানিকটা বলে দেয়া যায়। কেউ খুব শক্ত করে ফিতা বাঁধে,
কারো ফিতা বাঁধায় ঢিলাঢালা ভাব থাকে। মিসির আলি লক্ষ্য করেননি। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, তিনিও সম্ভবত বদলাচ্ছেন। আগের মতো খুঁটিয়ে কিছু লক্ষ্য করছেন না। মনসুর একটা চেক শার্ট পরে এসেছে, এটা মনে আছে। সাদা কাপড়ে নীল সবুজ চেক। শার্টের বুক পকেটে একটা ফাউন্টেন পেন ছিল। ফাউন্টেন পেনের কথা মনে আছে কারণ আজকাল ফাউন্টেন পেন কেউ ব্যবহার করে না। ফাউন্টেন পেন কেন, বল পয়েন্ট কলমও কেউ সঙ্গে রাখে না। বল পয়েন্ট কলম যেখানে যাওয়া যাবে সেখানেই পাওয়া যাবে, কাজেই সঙ্গে রাখার দরকার কি? একটা সময় ছিল যখন কলম, ঘড়ি, চশমা এই তিনটি জিনিসকে সাজগোজের অংশ ধরা হতো। ইস্ত্রি করা শার্টের পকেটে থাকবে কলম, চোখে জিরো পাওয়ারের চশমা, হাতে ঘড়ি। রেডিওতে যখন খবর পাঠ করা হবে তখন চট করে হাতঘড়ির সময় মিলিয়ে নেওয়াও কালচারের অঙ্গ ছিল। একে বলা হতো রেডিও টাইম। আজকাল কেউ বোধহয় খবর শুনে ঘড়ির টাইম ঠিক করে না। রেডিও টাইম বলেও বোধহয় কিছু নেই। রেডিওর পরে অনেক কিছু চলে এসেছে, টিভি টাইম, স্যাটেলাইট টাইম। আচ্ছা, মনসুরের হাতে কি ঘড়ি ছিল? মিসির আলি মনে করতে পারলেন না। সম্ভবত ছিল না, থাকলে চোখে পড়ত, কিংবা হয়তো ছিল, তার চোখে পড়েনি। চোখে পড়ার ক্ষমতা কমে গেছে। বার্ধক্য গুণনাশিনী। এই যুবকের মধ্যে বিশেষ কিছু কি আছে যা দিয়ে তাকে আলাদা করা যায়? আইডেন্টিফিকেশন মার্ক, পাসপোর্টে যেমন লেখা থাকে? অবশ্যই আছে, থাকতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষই আলাদা। পৃথিবীর প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। একজন মানুষের আঙুলের ছাপ পৃথিবীর জীবিত বা মৃত কোনো মানুষের সঙ্গে মিলবে না। গায়ের গন্ধ দিয়েও মানুষকে আলাদা করা যায়। প্রতিটি মানুষের গায়ের গন্ধ আলাদা। কুকুর মানুষকে তার চেহারা বা কাপড় চোপড় দিয়ে চেনে না, চেনে গায়ের গন্ধ দিয়ে। মিসির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। আধ্যাত্মিক ক্ষমতাধর যুবক কি যাবার আগে তাকে হিপনোটাইজ করে গেছে? সন্ধ্যাবেলায় তার কখনো ঘুম আসে না, আজ কেন আসছে? মিসির আলি কয়েকবারই চেষ্টা করলেন ঘুমের ঘোর থেকে উঠে আসতে, পারলেন না। তার চোখের পাতায় কেউ যেন আইকা গাম লাগিয়ে দিয়েছে। ঘুমাচ্ছেন? মিসির আলি চোখ মেললেন। বাড়িওয়ালার ভাগ্নি তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ শাড়ি পরেছে। শাড়িতে তাকে শুধু যে বড় লাগছে তাই না, সুন্দরও লাগছে। কিছুটা সাজগোজও করেছে। গোসল করে চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, গলায় সোনার চেইন চিকচিক করছে, দুই হাতে সোনার চুড়ি, পায়ের লাল স্যান্ডেল জোড়াও মনে হয় নতুন। চোখে কাজল দেওয়ার জন্যেই হয়তো চোখের দিকে তাকালে মায়া মায়া ভাব হচ্ছে। চোখে কাজল পড়লে মায়া ভাব আসে কেন? কালো রঙের সঙ্গে কি মায়া সম্পর্কিত? তোমার কি খবর রেবু? জি ভালো। আপনি অসময়ে চেয়ারে বসে ঘুমোচ্ছিলেন কেন? শরীর খারাপ? ঘুমাচ্ছিলাম না, চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমি কি বসবো আপনার সামনের চেয়ারটায়? বসো। আমি যে প্রায়ই এসে আপনাকে বিরক্ত করি, আপনি বিরক্ত হন না তো? না, আমি বিরক্ত হই না। তাছাড়া তুমি প্রায়ই আসো না তো, হঠাৎ হঠাৎ আসো। মেয়েটা মাথা দুলিয়ে বলল, আমি রোজই আসি। সব দিন আপনার সঙ্গে কথা বলি না, বারান্দা থেকে অ্যাবাউট টার্ন করে চলে যাই। আপনার কাছে আসি না। মামার কারণে আসি না। বারবার আপনার এখানে আসতে দেখলে মামা হয়তো অন্য কিছু ভেবে বসবে। মিসির আলি অবাক হয়ে বললেন, কি ভাববে? রেবু শান্ত গলায় বলল, ভাববে আপনার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। রেবু চেয়ারে বসল। মিসির আলি মেয়েটির কথায় হকচকিয়ে গেলেও নিজেকে সামলালেন। চেয়ারে বসার ভঙ্গি খুব ভালো করে লক্ষ্য করলেন। সব মানুষ একভাবে চেয়ারে বসে না, এক একজন এক একভাবে বসে। কেউ ধপ করে বসে পড়ে, কেউ বসে নরম ভঙ্গিতে, যেন চেয়ারে বসছে না, কারো কোলে বসছে। রেবু বলল, আজ আমাকে খুব সুন্দর লাগছে না? লাগছে। আপনার ঘরে আলো কম তো এই জন্য ঠিক মতো দেখতে পারছেন না। আজ আমাকে ফর্সাও লাগছে। ও আচ্ছা। আজ আমি এত সাজগোজ করছি কেন বলুন তো?
বলতে পারছি না। কি আশ্চর্য, বলতে পারছেন না কেন? আমার মামার ধারণা আপনার অসম্ভব বুদ্ধি এবং আপনি সব কিছু বলতে পারেন। মামা কি বলে জানেন? মামা বলে আপনি যে কোনো মানুষকে 5 মিনিট চোখের দেখা দেখে বলে দিতে পারেন 2 দিন আগে দুপুরবেলা সে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছিল। মিসির আলি হেসে ফেললেন। রেবুর মামা আজমল সাহেবের তার প্রসঙ্গে উচ্চ ধারণার কথা মিসির আলি জানেন। সেই ধারণা এতটা উঁচুতে তা জানতেন না। মানুষ বাড়িয়ে কথা বলতে ভালোবাসে, এই ভদ্রলোক অনেক বেশি ভালোবাসেন। রেবু পা দোলাতে দোলাতে বলল, বলুন তো আজ দুপুরবেলা আমি কি দিয়ে ভাত খেয়েছি? মিসির আলি শান্ত গলায় বললেন, ইলিশ মাছ দিয়ে। কচুর লতিও রান্না হয়েছিল, তুমি কচুর লতি খাওনি। রেবু হতভম্ব গলায় বলল, আশ্চর্য, কি করে বললেন? কি করে বললাম সেটা তো আমি বলবো না। প্লিজ বলুন, আমি আপনার পায়ে পড়ি, কথার কথা না। আমি কিন্তু সত্যি আপনার পায়ে ধরবো। প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। আমি পাগল টাইপ মেয়ে, যা বলি তা করে ফেলি। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আজ সকালে তোমার মামা যখন বাজার করে ফিরছিলেন তখন আমি বারান্দায় বসা। তোমার মামা বললেন, বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, মাছের মধ্যে শুধু ইলিশ। আমি দেখলাম বাজারের ব্যাগে 2টা ইলিশ মাছ আর প্রচুর কচুরলতি। তুমি একবার বলেছিলে তুমি কচুরলতি খাও না। তোমার গলা কুটকুট করে, কাজেই সব মিলিয়ে ঝিলিয়ে বলেছি। আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম আপনার অনেক ক্ষমতা। মিসির আলি হাসলেন। রেবু বলল, আজ আমি সাজগোজ করেছি কারণ হলো আজ বিকেলে আমাকে দেখতে আসার কথা ছিল। আমাকে বিয়ে দেবার খুব চেষ্টা করা হচ্ছে, প্রায়ই লোকজন আমাকে দেখতে আসছে। আজ যাদের দেখতে আসার কথা ছিল তারা দেখতে আসেনি? উহু, খবর পাঠিয়েছে একটা জরুরি কাজে আটকা পড়েছে বলে আসতে পারছে না, পরে এক সময় আসবে। আমার ধারণা এরা আর কোনোদিনই আসবে না। এরকম ধারণা কেন? বিয়ের কথাবার্তা হলে সবাই মেয়ে সম্পর্কে গোপনে খোঁজ খবর করে। এরাও আমার সম্পর্কে খোঁজ করে ভয়ঙ্কর খবরটা জেনে ফেলেছে। আমার জীবনে একটা ভয়ঙ্কর খবর আছে। ভয়ঙ্কর খবরটা কি? রেবু খুব সহজভাবে বলল, আমার যখন 16 বছর বয়স তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। 1 বছরের মতো পাগল ছিলাম। জেনে শুনে কেউ কি পাগল বউ ঘরে আনবে? এখন তো তুমি আর পাগল না। এখনো পাগল, তবে খুব সামান্য। আচ্ছা আমি উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যাবেলা আপনার ঘরে বসে থাকলে মামা খুব রাগ করবে, খারাপ কিছু ভাববে। খুব খারাপ কিছু। খুব খারাপ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারছেন, আপনার যা বুদ্ধি। আবার এসো। আপনাকে বলতে হবে না, আমি আসব। আপনি তো আর জানেন না, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে রাত 3টার সময় আসতে বলেন আমি আসব, যদিও জানি আপনি সেটা কখনো করবেন না। মিসির আলি হতাশ ভঙ্গিতে তাকিয়ে রইলেন। রেবু ঠিকই বলেছে, তার পাগলামি পুরোপুরি সারেনি, এখনো বেশ খানিকটা আছে। রেবু বলল, আচ্ছা কিছুক্ষণ আগে একটা লোক এসেছিল আপনার কাছে, সে কে? তার নাম মনসুর। লোকটা অনেকক্ষণ আপনার কাছে ছিল? হুম। কে আপনার কাছে আসে, কখন আসে, কতক্ষণ থাকে, সব আমি খেয়াল রাখি। ও আচ্ছা। লোকটা কিন্তু ভালো না, আপনি ওকে আপনার কাছে আসতে নিষেধ করে দেবেন। লোকটা ভালো না বুঝলে কি করে? সে যখন চলে যাচ্ছিল তখন আমি দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিলাম। লোকটা আমার দিকে তাকালো, খুব খারাপভাবে তাকিয়েছিল। আপনি অবশ্যই তাকে এখানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা। যদি দেখি সে আবারও আপনার কাছে এসেছে তাহলেই আমি কিন্তু খুব রাগ করব। আজ যাই। আচ্ছা আচ্ছা। আপনার জন্য কি চা বানিয়ে ফ্লাক্সে করে পাঠিয়ে দেব? না, দরকার নেই। অবশ্যই দরকার আছে। সন্ধ্যাবেলা মানুষের চা খেতে ইচ্ছে করে না। আমি চা পাঠিয়ে দেব।
ঘরে যদি কোনো খাবার থাকে তাও পাঠাবো। মনে হয় নেই। মামাদের বাসায় বিকেলে নাস্তা খাবার চল নেই। সন্ধ্যা মিলাতে না মিলাতে সবাই চা খেয়ে ফেলে। যাই হোক, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সুগার পটে আলাদা করে চিনি দিয়ে দেব। কষ্ট করে নিজে মিশিয়ে নেবেন, পারবেন না? পারবো। রেবু চলে গেল। মিসির আলি মনে মনে হাসলেন। চা পাঠানোর কথা, নাস্তা পাঠানোর কথা এই মেয়ে আগে অনেকবার বলেছে। চা নাস্তা কখনো আসেনি, আজও আসবে না। মেয়েটি সম্পর্কে মিসির আলি তেমন কিছু জানেন না। সে চাঁদপুরে থাকে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মামার কাছে বেড়াতে এসেছে। মামা মেয়েটির বিয়ে দেবার চেষ্টা করছেন। রেবু সম্পর্কে এইটুকু তথ্য তার কাছে আছে। আজ তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি তথ্য। 16 বছর বয়সে মেয়েটি পাগল হয়ে গিয়েছিল। খুবই ভয়াবহ তথ্য। ভয়াবহ কারণ পাগলামিকে এক ধরনের অসুখ বলা হলেও এই অসুখের জাত আলাদা। এই অসুখ মানুষের কনসিয়েন্সকে আক্রমণ করে। কনসিয়েন্স হচ্ছে মানুষের অস্তিত্ব। যে অসুখ অস্তিত্বের শিকড় ধরে টান দেয় সেই অসুখ অসুখ না, অন্য কিছু। সন্ধ্যা হয়ে আসছে। মিসির আলি চেয়ারে বসে আছেন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা, যেন কোনো একটা জটিল হিসাব মিলছে না। জটিল হিসাবের ব্যাপারটা আসছে কেন তাও বুঝতে পারছেন না। আজ সারাদিন 3 জন মানুষের সঙ্গে কথা হয়েছে। রেবুর মামা, মনসুর এবং রেবু। এরা এমন কিছু কি করেছে যা তিনি সারাদিন ধরতে পারেননি? তার অবচেতন মন ধরে ফেলেছে এবং অবচেতন মন চেতন মনের কাছে একটু পর পর খবর পাঠাচ্ছে। অবচেতন মন খবর পাঠায় নানা ধরনের প্রতীকের মাধ্যমে, ধাঁধার মাধ্যমে। সেই সব প্রতীক এবং রিডলস ডিকোড করার দায়িত্ব চেতন মনের। চেতন মন তা করতে পারছে না। আচ্ছা, এক এক করে ধরা যাক। প্রথমে রেবুর মামা আজমল সাহেব। বয়স 40 থেকে 50। রোগা, সামান্য হাঁপানির মতো আছে। জর্দা দিয়ে প্রচুর পান খান। ব্যবসায়ী মানুষ, বাড়ি ভাড়া দেন। কর্মী টাইপ। সারাদিন কাজ করেন, রাত 10টার মধ্যে শুয়ে পড়েন। ব্যবসায়ীদের কখনো সুনিদ্রা হয় না, তার হয়। মোটামুটি রুটিনের বাঁধা জীবন। সপ্তাহে 3 দিন বাজার করেন, বুধ, শুক্র, রবি। রবিবারে আমিন বাজার থেকে গরুর মাংস কিনেন। বৃহস্পতিবার রাতটা ধর্মকর্মের জন্যে আলাদা করা। সেদিন সন্ধ্যায় কাকরাইল মসজিদে যান মাগরেবের নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় ফিরে এসে তার বাড়ির ছাদের ঘরে জিকির করেন। মিসির আলি 1 বছর হলো এ বাড়িতে সাবলেট থাকেন। 1 বছর রুটিনের ব্যতিক্রম হতে দেখেননি। মনসুর নামের যুবকটির কথা ভাবা যাক। মনসুর কি তার আসল নাম? কেন জানি মনে হয় মনসুর তার আসল নাম না। কেন জানি মনে হচ্ছে আবার কি। অকারণে মানুষের কিছু মনে হয় না। প্রতিটি মনে হবার পেছনে কোনো না কোনো কারণ থাকতে হবে। মনসুর যুবকটির আসল নাম না, এটা মনে হবার কারণ কি? মনসুর শব্দটা সে অদ্ভুত ভালো উচ্চারণ করছে, এইটা কি কারণ? সে 2 সিলেবলে বলে মনসুর। মনসুর যদি যুবকটির নাম হতো তাহলে সে 1 সিলেবলেই উচ্চারণ করত। শব্দটির সঙ্গে সে খুব পরিচিত নয় বলেই যুক্তিটা মিসির আলির পছন্দ হচ্ছে না। ভাষা ভাষা যুক্তি। মনে হচ্ছে তিনি জলের উপর উড়াউড়ি করছেন, জল স্পর্শ করতে পারছেন না। রাত 10টা। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। মিসির আলি বাড়ির যে অংশে থাকেন তার বারান্দায় টিনের চালা। বৃষ্টির শব্দ সেই কারণেই স্পষ্ট। বাড়ির সঙ্গে কোনো বড় গাছ থাকলে গাছের পাতায় বৃষ্টি হতো। গাছের পাতায় পড়া বৃষ্টির শব্দ অদ্ভুত হয়। কিছুক্ষণ শুনলে নেশা ধরে যায়। বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছে, বেশ ভালো বাতাস। বাতাসের জন্যে বৃষ্টি পড়ার একটানা শব্দে হেরফের হচ্ছে। কখনো বাড়ছে, কখনো হঠাৎ করে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কনসার্ট শুনছেন।
দুবার ইলেকট্রিসিটি যাই যাই করেও যায়নি, এখন তৃতীয়বারের মতো যাই যাই করছে। ভোল্টেজ নেমে গেছে। 100 পাওয়ারের বাল্ব থেকে 10 পাওয়ারের মতো আলো আসছে। মিসির আলি তাকিয়ে আছেন বাল্বের দিকে। বাতাসের সঙ্গে বৃষ্টির শব্দ যেমন ওঠানামা করছে, বাল্বের আলোও ওঠানামা করছে। বাল্বের কাছেই পেটমোটা একটা টিকটিকি। সে শিকার ধরার চেষ্টা করছে। বাল্বের আলোর ওঠানামার কারণে তার মনে হয় বেশ অসুবিধা হচ্ছে। সে ঠিক মতো নিশানা করতে পারছে না, শিকার আটকাতে পারছে না। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গরা ঘ্রাণ নির্ভর জীবনযাপন করে। আলোর ওঠানামায় টিকটিকির অসুবিধা হবে কেন? সে ভরসা করবে তার ঘ্রাণ শক্তির উপর। মিসির আলি বাল্ব থেকে তার দৃষ্টি পুরোপুরি টিকটিকিটার উপর নিয়ে এলেন। বেশ উত্তেজনাময় দৃশ্য। টিকটিকিটা পোকা নিয়ে খেলছে না পোকা টিকটিকি নিয়ে খেলছে তা বোঝা যাচ্ছে না। পোকাটা উড়তে পারে, তার উচিত উড়ে গিয়ে নিরাপদ কোনো জায়গায় গিয়ে বসা। সে তা করছে না, আলোর পাশেই উড়াউড়ি করছে। সে কি জানে আলোর প্রতি এই তীব্র আকর্ষণের কারণেই তার মৃত্যু হবে? মৃত্যু নিশ্চিত জেনেও আলোর মায়া সে ত্যাগ করতে পারছে না। মানুষ কীটপতঙ্গ নয় বলেই তার চিন্তাভাবনা অন্যরকম। মৃত্যু নিশ্চিত জেনেও সে অন্ধকারের মায়া ত্যাগ করতে পারে না। মানুষ কি ভালোবাসে অন্ধকার? কীটপতঙ্গ ভালোবাসে আলো। মিসির আলির ভুরু কুঞ্চিত হলো। তার হঠাৎ করে কেন যেন মনে হলো মানুষ অন্ধকার ভালোবাসে। মানুষ আলোর সন্তান, সে সব সময় আলো ভালোবেসেছে। অন্ধকার ভালোবেসেছে এমন মানুষের সংখ্যা অতি নগণ্য। বাল্বের পাশে পোকাটাকে আর দেখা যাচ্ছে না। খাদক জয়লাভ করেছে, খাদ্য পরাজিত। মিসির আলি চিন্তিত বোধ করছেন। এরকম বৃষ্টি আরো ঘণ্টাখানিক হলে ঘরে পানি ঢুকে যাবে। নর্দমার দুর্গন্ধ পানি একসময় নেমে যাবে, কিন্তু গন্ধ থেকে যাবে। দরজায় খটখট শব্দ হচ্ছে। মিসির আলি কে বলে চিৎকার দিলেন না, কারণ দরজা কে খটখট করছে তিনি জানেন, বাড়িওয়ালা। এই ভদ্রলোক কড়া নাড়েন না, কড়া ধরে হ্যাচকা টান দেন। কড়া খুলে আনতে চান, হ্যাচকা টান দিয়ে কড়া নাড়তে তিনি আগে কাউকে দেখেননি। মিসির আলি দরজা খুলে বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? আজমল সাহেব মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। তিনি বিরক্ত গলায় বললেন, আপনার টেলিফোন খুব নাকি জরুরি, আসুন তো। মিসির আলি বিস্মিত হলেন। বাড়িওয়ালার টেলিফোন নাম্বার তিনি কাউকে দেননি, তিনি নিজেই জানেন না। কাজেই নাম্বার অন্যকে দেওয়ার প্রশ্ন আসে না। জরুরি টেলিফোন মানে অসুখ বিসুখ। মিসির আলির পরিচিত এমন কেউ নেই যার অসুখে জরুরি ভিত্তিতে তার খোঁজ পড়বে। আজমল সাহেব বললেন, দেরি করছেন কেন, চলুন। মিসির আলি বললেন, টেলিফোন ধরতে ইচ্ছা করছে না, তাদের বলুন আমি শুয়ে পড়েছি। মিথ্যা বলা হবে না, কারণ আমি শুয়েছিলাম। খুবই জরুরি কল, জরুরি না হলে ঝড় বৃষ্টির রাতে কেউ কল করে? মিসির আলি অনিচ্ছার সঙ্গে পাঞ্জাবি গায়ে দিলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। পাঞ্জাবি উল্টা হয়েছে, পকেট ভেতরের দিকে চলে গেছে। পাঞ্জাবি ঠিক করতে ইচ্ছা হচ্ছে না। আজমল সাহেব সাবধানী মানুষ। ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও 3 ব্যাটারির একটা টর্চ সাথে নিয়ে এসেছেন। টর্চটা এখন কাজে আসছে। আজমল সাহেব বললেন, দরজায় তালা না দিয়ে রওনা হচ্ছেন, তালা দিন। এখন তালা খুঁজে পাবো না। টর্চটা নিয়ে খুঁজে বের করুন। ঘর খোলা রেখে যাবেন নাকি? অসুবিধে নেই, অবশ্যই অসুবিধে আছে। আমি প্রায় লক্ষ্য করেছি দরজায় তালা না দিয়ে আপনি বাইরে যান, এটা ঠিক না। পাঞ্জাবিও দেখি উল্টা পরেছেন, পাঞ্জাবি ঠিক করে পরুন। মেয়েরা উল্টা শাড়ি পরলে নতুন শাড়ি পায়, ছেলেরা উল্টা কাপড় পরলে অসুখে পড়ে, এটা পরীক্ষিত সত্য। আজমল সাহেবের বসার ঘরে টেলিফোন। সেখানে বাড়ির মেয়েরা ভিসিআরের ছবি দেখছে।
ইলেকট্রিসিটি নেই, এদের জেনারেটরও নেই, তারপরেও টিভি ভিসিআর চলছে কি করে? দর্শকরা মিসির আলির দিকে তাকালো। তিনি সংকুচিত বোধ করলেন। অকারণে এতগুলো মানুষের বিরক্তি তৈরি করা। টেলিফোন না ধরলেই হতো। টেলিফোন নিয়ে যে দূরে চলে যাবেন সে উপায় নেই। কথাবার্তা ভিসিআরের দর্শকদের সামনেই বলতে হবে। হ্যালো, মিসির আলি সাহেব কথা বলছেন? জি। আমাকে চিনতে পারছেন? জি না। গলার স্বরটা কি চেনা মনে হচ্ছে না? আমি টেলিফোনে গলার স্বর চিনতে পারি না। আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে? হ্যাঁ মুষলধারে। আপনাদের ওইদিকে ইলেকট্রিসিটি চলে গেছে না আছে? মিসির আলি জবাব দিলেন না। টেলিফোনে একজন পুরুষ কথা বলছে। সে তার গলার স্বর বদলানোর চেষ্টা করছে, গলা ভারী করে কথা বলছে। এটা কোনো জরুরি কল না, নুইসেন্স কল। মানুষকে বিরক্ত করে আনন্দ পাওয়ার জন্য এ ধরনের টেলিফোন করা হয়। টেলিফোনের এক পর্যায়ে ভয় দেখানোর চেষ্টা থাকে। মিস্টার আলি সাহেব? জি। আমি আপনার খুবই পরিচিত একজন। ভালো। আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছি। আপনি অকারণে কথা বলে যাচ্ছেন। মূল কথাটা বলুন। মূল কথা অবশ্যই বলবো। কথাটা ভয়াবহ বলে সামান্য সময় নিচ্ছি। আচ্ছা, আপনি কি অপরিচিত মানুষের কথা বিশ্বাস করেন? কি বলতে চাচ্ছেন বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি টেলিফোন করেছি আপনাকে সাবধান করার জন্য। আপনি একটা ভয়ঙ্কর বাড়িতে বাস করছেন। ও আচ্ছা। রেবু নামের একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে না? অল্প বয়সী মেয়ে তার মামার বাসায় থাকতে এসেছে। এই মেয়ে একটা ভয়ঙ্কর মেয়ে। কোন অর্থে? সর্ব অর্থে। মেয়েটা খুনি। ও, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? মিসির আলি বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? প্রায় শেষ। মেয়েটা তার স্বামীকে আর 3 মাস বয়সী মেয়েকে খুন করেছে। পুলিশি মামলা হয়। অবশ্য মেয়েটা ছাড়া পায়। মেয়েটা তার মাকেও খুন করেছে। এখন যে বাড়িতে আছে সে বাড়ির কেউ না কেউ অবশ্যই খুন হবে, কিন্তু কেউ কিচ্ছু ধরতে পারবে না। আপনি এসব বিষয় নিয়ে কাজ করেন, আপনাকে এই কারণেই জানালাম। আচ্ছা। মেয়েটি যে তার স্বামী সন্তানকে খুন করেছে সেটি নিয়ে কাগজে নিউজ হয়েছিল। তার কাটিং আমি পোস্ট করে আপনার ঠিকানায় পাঠিয়েছি। 2-1 দিনের মধ্যে পাবেন। স্যার, আমার কথা কি আপনার কাছে মিথ্যা বলে মনে হচ্ছে? মানুষের কথা আমি চট করে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। স্যার, আপনি কি আমাকে এখনো চিনতে পারেননি? চিনতে পেরেছি। তুমি মনসুর। জি। কে খুন হবে বলবো স্যার? মিসির আলি রিসিভার নামিয়ে রাখলেন। ভিসিআর দর্শকদের মধ্যে রেবু বসে আছে। সে তাকিয়ে আছে মিসির আলির দিকে। মিসির আলির চোখে চোখ পড়তেই সে চোখ ফিরিয়ে নিল। মেয়েটি তাকে চিনতে না পারার ভঙ্গি করছে, কিংবা এও হতে পারে খুব ভালো কোনো ছবি চলছে। মেয়েটা ছবি থেকে চোখ সরাতে পারছে না। তার সমস্ত মনোযোগ টিভি পর্দায়। মানুষ একসঙ্গে 2 জায়গায় মনোযোগ দিতে পারে না। মেয়েটিকে ভয়াবহ খুনি বলে মনে হচ্ছে না। সহজ সরল মুখ, যে ভঙ্গিতে বসে আছে তার মধ্যেও আরামদায়ক আলস্য আছে। মিসির আলি উঠে দাঁড়ালেন। আজমল সাহেব বললেন, চা খেয়ে যান। চা দিতে বলেছি। রাতের খানা কি হয়েছে? জি হয়েছে। নিজেই রেঁধেছেন? জি। আপনার জন্য একটা কাজের মেয়ে আনতে বলেছি। ময়মনসিংহের দিকে আমার কর্মচারীরা যায়, ওদের বলেছি একজন আনতে। ময়মনসিংহের কাজের মেয়ে ভালো হয়। তাই নাকি? জি। এক একটার জন্যে এক এক জায়গা। মাটি কাটা লেবারের জন্য ভালো ফরিদপুর, অফিসের পিয়ন দারোয়ানের জন্য
রংপুর, আর কাজের মেয়ের জন্যে ময়মনসিংহ। আমি এইভাবে কখনো বিবেচনা করি না। টেলিফোনে কোনো দুঃসংবাদ পেয়েছেন নাকি? জি না। যেভাবে আপনাকে চেয়েছিল ভাবলাম দুঃসংবাদ। মিসির আলি চা খেলেন, পান খেলেন। পানে প্রচুর জর্দা ছিল বলে মাথা ঘুরতে লাগলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ভাই সাহেব আজ যাই। আজমল সাহেব বললেন, যাই যাই করছেন কেন? ইলেকট্রিসিটি আসুক তারপর যাবেন। বসেন, ছবি দেখেন। নতুন ইউপিএস লাগিয়েছি। কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টা টিভি চলে, ফ্যান ঘোরে। সায়েন্স ধাই ধাই করে কোথায় চলে যাচ্ছে। পয়সা খরচ করে ইউপিএস লাগিয়ে ভালো করেছি না? জি ভালো। পয়সা থাকলে সবই করা যায়। আমার এক বন্ধু গাজীপুর জঙ্গলে বাড়ি বানিয়েছে। সেখানেও সে সোলার এনার্জির ব্যবস্থা করেছে। সূর্যের আলো থেকে সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি। তাই নাকি? আপনাকে একদিন নিয়ে যাব। অবশ্য আপনাকে কোথাও যেতে দেখি না। যখনই দেখি হাতে বই। এত পড়লে চোখের তো 12টা বেজে যাবে। চোখের ক্ষতি যখন হয়েছে আর একটু হোক, আসুন ছবি দেখি। মাঝখান থেকে দেখলে কি ভালো লাগবে? হিন্দি ছবি যে কোনো জায়গা থেকে দেখা যায়। হিন্দি ছবির আগামাথা বলে কিছু নেই। মিসির আলিকে ছবি দেখতে হলো। মনে হচ্ছে ভ্রাতৃপ্রেম বিষয়ক কাহিনী। দুই ভাইয়ের একজন পুলিশ অফিসার, অন্যজন দুর্ধর্ষ খুনি। তবে খুনি হলেও সে সমাজসেবক, দুষ্ট লোকের জম। পুলিশ ভাই ধরতে চেষ্টা করছে দুর্ধর্ষ ভাইকে। এদিকে আবার একই মেয়ে দুই ভাইকে ভালোবাসে, কাউকে বেশি বা কাউকে কম না, দুজনকেই সমান সমান। দুজনকেই সে বিয়ে করতে চায়। মিসির আলি বললেন, গল্পটা খুব জটিল মনে হচ্ছে। মেয়েটা একসঙ্গে দুই ভাইকে কিভাবে বিয়ে করবে? আজমল সাহেব বললেন, এটা কোনো সমস্যাই না। দুই ভাইয়ের একজন মারা যাবে, যে বেঁচে থাকবে মেয়েটার বিয়ে হবে তার সঙ্গে। সবই ফর্মুলা। মিসির আলি এখন আগ্রহ নিয়ে ছবি দেখছেন। ফর্মুলা ব্যাপারটা সত্যি কিনা জানতে চান। সবই ফর্মুলা, এই বাক্যটি তার পছন্দ হয়েছে। আসলে তো সবই ফর্মুলা। পৃথিবী ফর্মুলা মতো তার উপর ঘুরছে। ফর্মুলা মতোই আসছে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত। তরুণ তরুণী বিয়ে করছে। ফর্মুলা মতো তাদের ঘরে সন্তান আসছে। সবই ফর্মুলা। মিসির আলি সাহেব। জি। আপনার ঘরে তো টিভি, ভিসিআর কিছুই নাই। ছবি যখন দেখতে ইচ্ছা করবে চলে আসবেন। জি আচ্ছা। আপনাকে আমি পরিবারের একজন বলে মনে করি। আপনি একা একা থাকেন, খুবই মায়া লাগে। মিসির আলি ছবির দিকে মন দিতে পারছেন না। বাড়িওয়ালা ক্রমাগত কথা বলে যাচ্ছেন। তবে এ বাড়ির অন্যদের তাতে অসুবিধা হচ্ছে না। তারা আজমল সাহেবের ধারাবাহিক কথা বলার মধ্যেও ছবি দেখতে অভ্যস্ত। মিসির আলি সাহেব। জি। বিয়ে শাদীর কথা কিছু কি ভাবছেন? পুরুষ মানুষ যে কোনো বয়সে বিবাহ করতে পারে। হাসান হোসেনকে মারল যে ইয়াজিদ, তার পিতা 80 বছর বয়সে বিবাহ করেছিলেন। বিষাদ সিন্ধুতে পড়েছি, মারাত্মক বই। বিষাদ সিন্ধু পড়েছেন? জি। কতবার পড়েছেন? একবারই পড়েছি। আমি সময় পেলেই পড়ি। প্রথম পড়েছিলাম 8ম শ্রেণীর ছাত্র থাকার সময়। শেষ পড়েছি গত রমজানে। নোবেল প্রাইজ পাওয়ার মতো বই। ঠিক কিনা বলুন তো? মিসির আলি কিছু বলবার আগেই রেবু বলল, মামা চুপ করো তো। তোমার কথার যন্ত্রণায় উনি ছবিটা ঠিকমতো দেখতেই পারছেন না। মানুষ এত কথা বলতে পারে? উফ। ভাগ্নির কথায় আজমল সাহেব রাগ করলেন না, বরং খুশি খুশি গলায় বললেন, রেবু, ইয়াজিদের বাবার নাম তোর মনে আছে? তুই তো বিষাদ সিন্ধু পড়েছিস। ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া। ও আচ্ছা, মুয়াবিয়া, এখন মনে পড়েছে। মামা চুপ করে থাকো। ছবি এখন শেষের দিকে চলে এসেছে, হাই টেনশন। আজমল সাহেব চুপ করলেন। মিসির আলি গভীর মনোযোগে ছবি দেখছেন।
আজমল সাহেবের কথাই সত্যি হয়েছে। খুনি ভাই পুলিশ ভাইয়ের হাতে মারা গিয়েছে। শেষ দৃশ্যে পুলিশ ভাইয়ের সঙ্গে মেয়েটির বিবাহ। বিয়ের পর স্বামী স্ত্রী খুনি ভাইয়ের বিশাল একটা অয়েল পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়েছে। দুজনের চোখেই পানি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অয়েল পেইন্টিংয়ের চোখেও অশ্রু টলমল করছে। দর্শকদের মধ্যে রেবুর চোখেও পানি, শুধু আজমল সাহেবের মুখ ভর্তি হাসি। তিনি মিসির আলির দিকে ঝুঁকে এসে বললেন, বলেছিলাম না ফর্মুলা মতো কাহিনী শেষ হবে। মিসির আলি বললেন, তাই দেখলাম, আজ উঠি। ছাতা নিয়ে যান, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মিসির আলি ছাতা হাতে নিলেন। আজমল সাহেব বললেন, কাজের ছেলেটাকে পাঠাচ্ছি, তার হাতে ছাতাটা দিয়ে দেবেন। আপনি যে মানুষ, দেখা যাবে ঘরের বাইরে ছাতা রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভালো কথা, আগামী বৃহস্পতিবার রাতটা ফ্রি রাখবেন। আমার পীর ভাই আসবেন, হালকা জিকির হবে, দোয়া করা হবে। পীর ভাই কোরআনে হাফেজ, তার ক্ষমতা মারাত্মক। কি ক্ষমতা? বাতিনি ক্ষমতা। এসব আপনারা বুঝবেন না, সায়েন্স দিয়ে এই জিনিস বোঝা যায় না। পীর ভাইকে আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, ঠিক আছে? মিসির আলি নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে 3টা ঘটনা ঘটল। বৃষ্টি থেমে গেল, ইলেকট্রিসিটি চলে এলো এবং মিসির আলির ভয় করতে লাগলো। তার মনে হলো কেউ একজন বাড়িতে হাঁটাহাঁটি করছে। এরকম মনে করার কোনোই কারণ নেই। যদি ঘর অন্ধকার থাকতো তাহলে ভয় পাওয়ার ব্যাপারটার ব্যাখ্যা দাঁড় করানো যেত। ঘরে আলো আছে। মিসির আলি যে দুর্বল মনের মানুষ তাও না, অশরীরী কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। তাহলে ভয়টা তিনি পাচ্ছেন কেন? রান্নাঘরে খুটখাট খুটখাট শব্দ হচ্ছে। কেউ কি আছে রান্নাঘরে? রান্নাঘরে বাতি জ্বলছে না। অশরীরী কেউ অন্ধকারে রান্নাবান্না করছে নাকি? মিসির আলি রান্নাঘরে ঢুকলেন, বাতি জ্বালালেন, কেউ নেই। তিনি বাতি জ্বালিয়ে রেখেই শোবার ঘরে ঢুকলেন। মনে হচ্ছে আজ রাতে ঘুম আসবে না। ঘুম যখন আসবেই না, শুধু শুধু বিছানায় গড়াগড়ি করার কোনো অর্থ হয় না। তার চেয়ে বিছানায় পা তুলে বসে জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়। চিন্তা করার মতো জটিল বিষয় এই মুহূর্তে তার কাছে আছে। একটু আগে যে ছবিটা দেখেছেন সেই ছবির একটা বিষয়ে বড় ধরনের খটকা তার মনে তৈরি হয়েছে। ছবির গুন্ডা ভাইটা যখন গুলি খেলো তখন তিনি দেখেছেন গুন্ডাটার হাওয়াই শার্টের 3 নম্বর বোতামটা নেই, অথচ গুন্ডাটা যখন তার প্রেমিকার কোলে মাথা রেখে মারা যাচ্ছে তখন দেখা গেল 3 নম্বর বোতামটা ঠিকই আছে। এটা কি করে সম্ভব? গুলি খাওয়া গুন্ডাটার সেবা না করে প্রেমিকা মেয়েটি কি শার্টের বোতাম লাগিয়েছে? খুবই অবিশ্বাস্য ব্যাপার। তবে যদি এমন কোনো লোকজ বিশ্বাস থাকে যে মৃত্যু পথযাত্রীর শার্টের বোতাম না থাকা অলক্ষণ, তাহলে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। মেয়েটা অলক্ষণের কথা বিবেচনা করে কোনো এক ফাঁকে শার্টে বোতাম লাগিয়েছে। মৃত্যু পথযাত্রীদের নিয়ে অনেক কুসংস্কার কাজ করে। যেমন মৃত্যু পথযাত্রীর ঘরে কোনো পাখি ঢুকে পড়া বিরাট অলক্ষণ, গ্লাস থেকে পানি পড়ে যাওয়া অলক্ষণ, জুতা বা স্যান্ডেল উল্টে যাওয়া অলক্ষণ, শার্টের বোতাম না থাকাও হয়তো অলক্ষণ। মিসির আলি গভীর চিন্তায় মগ্ন হলেন। মেয়ের নাম আখিতারা। নেত্রকোনার অতি অজপাড়াগার মেয়ের জন্য খুবই আধুনিক নাম। বয়স 10 থেকে 11, শশকের মতো ভীত চোখ। মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তার কাছে মনে হলো মেয়েটি রবীন্দ্রনাথের পোস্টমাস্টারের মেয়েটির চেয়েও অসহায়। পোস্টমাস্টারের মেয়ে ছিল নিজের গ্রামে। এই মেয়েটি হঠাৎ উঠে এসেছে অতি আধুনিক এক শহরে। আজমল সাহেব মিসির আলির ঘরের ফুটফরমাশ করার জন্য তাকে আনিয়েছেন। মেয়েটির ভয় কাটানো দরকার। এমন কিছু তাকে বলা দরকার যা শোনা মাত্র তার ভয় কেটে যায়। এই ঘর তার নিজের ঘর বলে মনে হতে থাকে। মিসির আলি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, ভয় লাগছে গো মা? মেয়েটি সামান্য চমকালো।
মিসির আলি তার চোখ দেখেই বুঝলেন মেয়েটির প্রাথমিক ভয় কেটে গেছে। মিসির আলি বললেন, আখিতারা, শোনো, তোমার যখনই দেশের বাড়িতে চলে যেতে ইচ্ছা করবে আমি তখনই তোমাকে পাঠিয়ে দেব। এখন কি তোমার বাবা মার কাছে চলে যেতে ইচ্ছা করছে? আখিতারা হাস্যচোখ মাথা নাড়ল। মিসির আলি বললেন, আচ্ছা, আজ সন্ধ্যার মধ্যে তোমাকে দেশে পাঠিয়ে দেব। আজমল সাহেবকে বলে এর মধ্যে একজন কাউকে জোগাড় করব যে তোমাকে দেশের বাড়িতে দিয়ে আসবে। কেউ মনে কষ্ট নিয়ে আমার সামনে হাঁটাহাঁটি করলে আমার ভালো লাগে না। আখিতারা, তুমি কি ডাল ভাত এইসব রাঁধতে পারো? পারি। আমার খুবই খিদে লেগেছে। গ্যাসের চুলা কিভাবে ধরায় তোমাকে দেখিয়ে দেই, তুমি আমাদের দুজনের জন্য ডাল ভাত রান্না করে ফেলো। আখিতারা হাস্যচোখ ভঙ্গিতে ঘাড় কাত করল। ডিম রান্না করতে পারো? পারি। এক্সেলেন্ট, ঘরে ডিম আছে, ডিমের ঝোল রান্না করো। আজ সকাল থেকে কেন জানি ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে। মেয়েটি তার ছোট্ট পুটলি একপাশে রেখে রান্না শুরু করলো। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির চোখ চাপা আগ্রহে চকচক করছে। তার মুখ থেকে শঙ্কার ভাব অনেকটাই চলে গেছে। বেচারির বোধহয় খুব খিদে লেগেছে, রান্নার আগ্রহটা সেই কারণে। দুপুরে মিসির আলি তাকে নিয়ে খেতে বসলেন। বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না হয়েছে। তরকারির রং দেখে মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। আখিতারা একটা মাত্র ডিম রান্না করেছে। মিসির আলি বললেন, ডিম একটা কেন? আখিতারা ভয়ে ভয়ে বলল, আপনার জন্য রাঁধছি। তুমি ডিম খাও না? আখিতারা নিচু গলায় বলল, খাই। মিসির আলি ডিমটা সমান করে দুভাগ করে একটি ভাগ মেয়েটির থালায় তুলে দিলেন এবং গভীর বেদনায় লক্ষ্য করলেন মেয়েটির চোখে পানি এসে গেছে। বোধহয় বেচারিকে কেউ কোনোদিন আদর করে পাতে কিছু তুলে দেয়নি। আখিতারা, তোমার রান্না খুব ভালো হয়েছে, তুমি আরাম করে খাও, খেয়ে বিশ্রাম করো। সন্ধ্যাবেলা আমি তোমাকে তোমার দেশে পাঠিয়ে দেব। মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকা মিসির আলির অনেক দিনের অভ্যাস। আগে ঘুমাতেন না, ইদানিং ঘুম এসে যায়। ঘুম ভাঙার পর খুবই অস্বস্তি লাগে। কিছুদিন থেকে তিনি চেষ্টা করছেন দুপুরে না ঘুমাতে। এই সময় তিনি জটিল ধরনের কিছু বই নিয়ে বসেন। বইয়ের জটিলতার ভেতর একবার ঢুকে পড়লে ঘুম কেটে যায়। ঘুম কাটানোর ওষুধ হিসেবে সায়েন্স অ্যান্ড প্যারাডক্স বইটা খুব কাজ করে। আজও তাই করেছেন। তবে আজ সায়েন্স অ্যান্ড প্যারাডক্স বইটির সঙ্গে কুরিয়ার সার্ভিসে আসা মফস্বলের একটা পত্রিকাও আছে। প্রেরকের নাম মনসুর, মেন্টাল ম্যাজিকের যুবক। মিসির আলি ঠিক করেছেন বিজ্ঞানের বই পড়ার পর ঘুম যখন পুরোপুরি কাটবে তখন পত্রিকা নেড়ে চেড়ে দেখবেন। আপনার মাথায় তেল দিয়া দিব? মিসির আলি ঘাড় ঘুরিয়ে তাকালেন। আখিতারা সংকুচিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তিনি বললেন, লাগবে না, আমি মাথায় তেল দিই না। আখিতারা বলল, আমি যাব না, আমি আপনার সাথে থাকব। আচ্ছা ঠিক আছে। আমি কোন ঘরে থাকব? মিসির আলি আঙুল দিয়ে ঘর দেখিয়ে দিলেন। আখিতারা বলল, আপনারে আমি কি ডাকবো? তোমার যা ডাকতে ইচ্ছা করে ডাকবে, কোনো অসুবিধে নেই। বড় বাবা ডাকি? এত কিছু থাকতে বড় বাবা ডাকতে চাও কেন? মেয়েটা জবাব দিল না। পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মেঝেতে নকশা করতে লাগলো। মিসির আলি বললেন, বড় বাবা ডাকটা খারাপ না, ডাকো, বড় বাবা ডাকো। আখিতারা সামনে থেকে চলে গেল। মিসির আলি
কুরিয়ার সার্ভিসে আসা প্যাকেট খুললেন। মফস্বল পত্রিকা, পত্রিকার নাম সোনার বাংলা। প্রথম পৃষ্ঠাতেই লেখা অনিয়মিত পাক্ষিক। পত্রিকার মালিকই যেখানে ঘোষণা করেন অনিয়মিত, তখন বোঝা যায় এই পাক্ষিক হঠাৎ হঠাৎ বের হয়। 6 পাতার পত্রিকার 3 পাতায় সাহিত্যে নিবেদন, কবিতা, গল্প, রম্যরচনা। 1 পাতা সিনেমা সংক্রান্ত, হলিউড বিচিত্রা, ঢালিউড বিচিত্রা। পাতাটি সচিত্র, নায়ক নায়িকাদের ছবি আছে। কোনো ছবি দেখেই বোঝার উপায় নেই ছবিটা কার। পত্রিকার প্রথম পাতার লিড নিউজ, স্বামীপুত্র হত্যারক স্ত্রী। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, রাবেয়া খন্দকার ওরফে রেবু হিংসার বর্ষবর্তী হয়ে স্বামীপুত্রকে হত্যা করেছে। হিংসার কারণ রেবুর স্বামীর আপন চাচির সঙ্গে অবৈধ প্রেম। নিজস্ব সংবাদদাতা অবৈধ প্রেমের অংশটি যত্ন করে লিখেছেন। ভাতিজা নিশিরাতে চাচির সঙ্গে কোথায় কোথায় মিলিত হতেন তার বিবরণ আছে। দীর্ঘ 2 কলামের সংবাদ। সংবাদের শেষের লেখা, আগামী সংখ্যায় চাচি ভাতিজার অবৈধ প্রণয় বিষয়ে আরও বিস্তারিতভাবে লেখা হইবে। 6 পাতার পুরো কাগজটা মিসির আলি আগ্রহ নিয়ে পড়লেন। সাহিত্য অংশও বাদ দিলেন না। চৌধুরী খালেকুজ্জামান মিয়ার লেখা ছোট গল্প পড়লেন। একটি রম্য রচনা পড়লেন। লেখক সেখানে ছদ্মনাম নিয়েছেন চৌখামি। এই চৌখামি যে চৌধুরী খালেকুজ্জামান সেটা বোঝা যাচ্ছে। ইনি পত্রিকার সম্পাদক এবং মুদ্রাকর। সোনার বাংলা পত্রিকার সঙ্গে একটা হাতের লেখা চিঠিও আছে। চিঠিটি লিখেছে মনসুর। পরম শ্রদ্ধাভাজন জনাব মিসির আলি, সোনার বাংলা পত্রিকাটা পাঠালাম। রেবুর খবরটা প্রথম পাতায় আছে। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন রাবেয়া খন্দকারী রেবু। মেয়েটি অতি ভয়ানক। আপনার সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে। আমি ভয় পাচ্ছি সে আপনার কোনো না ক্ষতি করে ফেলে। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। মানুষকে বেশি পছন্দ করা ঠিক না। হয়তোবা বেশি পছন্দের কারণেই আপনার সঙ্গে কখনো আমার সম্পর্ক হবে না। আপনাকে সাবধান করতে চাচ্ছি, সাবধান হন। ওই দিন মেন্টাল ম্যাজিকের নাম করে আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছি। এই ক্ষমতা আমার সত্যি সত্যি আছে। বিশেষ বিশেষ সময়ে সেটা বোঝা যায়। যদি কখনো বিশেষ সময় এসে উপস্থিত হয়, আপনাকে ক্ষমতার পরিচয় দিয়ে দেব। তখন হয়তোবা আপনি আমার আগের অপরাধ ক্ষমা করবেন। ইতি মনসুর। চিঠিতে তারিখ নেই, ঠিকানা নেই, কোনো বানান ভুল নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এই চিঠি আগে একবার ড্রাফট করা হয়েছে, তারপর সেই ড্রাফট দেখে দেখে কপি করা হয়েছে। সরাসরি লেখা চিঠি এবং কপি করা চিঠি সহজেই বোঝা যায়। কপি করার সময় মূল চিঠি পড়তে হয়, একটি লাইন পড়ে শেষ করে লেখায় আসতে হয়। যে কারণেই ড্রাফট করা চিঠির প্রতিটি লাইনই শুরুর শব্দটা লেখা হয় সাবধানে। মিসির আলি ভুরু কুচকালেন। মনসুর নামের ছেলেটা ড্রাফট করার পর তাকে চিঠি লিখছে নাকি সরাসরি লিখছে এটা কোনোই গুরুত্বপূর্ণ ব্যাপার না। তাকে নিয়ে গবেষণা করার মতো কিছু ঘটেনি। তবুও তার বিষয়ে জানা তথ্যগুলি মাথার ভিতরে সাজিয়ে রাখতে দোষ নেই। নাম মনসুর, নকল নাম হওয়ার সম্ভাবনা। স্বভাব সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা তৈরি হয়নি। সময় লাগবে, অনেক সময় লাগবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। পাশের ঘর থেকে খুটখুট শব্দ হচ্ছে। আখিতারা নামের মেয়েটা হয়তো নিজের ঘর গুছাচ্ছে। ঝাড়ু শব্দও পাওয়া গেল। মনসুর প্রসঙ্গ থাক, মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ ভাবা যাক। মেয়েটা কেমন, কোন ধরনের পরিবার থেকে এসেছে, এই সব পরে মিলিয়ে দেখা যাবে তার অনুমান কতটুকু শুদ্ধ। এটা এক ধরনের খেলা। মানুষ দুটা সময়ে খেলতে পছন্দ করে, শৈশবে এবং বৃদ্ধ বয়সে। শৈশবে খেলার সঙ্গী জুটে যায়, বৃদ্ধ বয়সে কাউকে পাওয়া যায় না, তখন খেলতে হয় নিজের মনের সঙ্গে।
আখিতারার বিষয়ে মিসির আলি অনুমান দাঁড় করাতে শুরু করলেন। 1. মেয়েটা দুঃখী। এই বিষয়টা অনুমান করতে চিন্তা শক্তির প্রয়োজন হয় না। যে মেয়ে গ্রাম থেকে শহরে কাজ করতে এসেছে সে দুঃখী হবেই। 2. মেয়েটির বাবা নেই। এই অনুমানটাও সহজ অনুমান। বাবা জীবিত অবস্থায় এমন ফুটফুটে একটা মেয়েকে শহরে কাজ করতে পাঠাবেন না। 3. মেয়েটি তার নিজের সংসারে বাস করে না, আশ্রিত। একমাত্র আশ্রিতরাই সামান্য আদরে অভিভূত হয়। তিনি অর্ধেকটা ডিম তার পাতে তুলে দিয়েছেন, এতেই তার চোখে পানি এসে গেছে। যে মেয়ে নিজের সংসারে থাকে সে আদর পেয়ে অভ্যস্ত। মিসির আলির চিন্তা বাধাগ্রস্ত হয়েছে। আখিতারা সামনে এসে দাঁড়িয়েছে। সে ঠিক আগের মতো করেই বলল, মাথায় তেল দিয়া দেই। মিসির আলি বললেন, তোমাকে তো আমি একবার বলেছি আমি মাথায় তেল দেই না। মেয়েটি তারপরেও মেঝের দিকে তাকিয়ে আছে। সে মনে হয় মাথায় তেল দিয়েই ছাড়বে। গ্রামের বাচ্চা একটা মেয়ের তুলনায় জেদ তো ভালোই আছে। মিসির আলি বললেন, আখিতারা শোনো, তুমি কি তোমার বড় বাবার মাথায় রোজ তেল দিয়ে দিতে? মেয়েটি খুবই বিস্মিত হলো, অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, কিভাবে বললাম জানো? তুমি আমাকে বড় বাবা ডাকছো, আমার মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছ। খুব সহজ অনুমান। আচ্ছা শোনো, তোমার বাবা কি মারা গেছেন না বেঁচে আছেন? বাচ্চা আছেন। তুমি কি তোমার বাবার সঙ্গে থাকো? হুম। তোমার সঙ্গে আর কে থাকে? আমরা 3 বোন আর বড় বাবা। মিসির আলি বললেন, যাও তেল নিয়ে এসে তেল দাও। কি তেল দেবে? ঘরে তো সয়াবিন তেল ছাড়া কোনো তেল নেই। সয়াবিন তেল কি মাথায় দেয়া যায়? নারিকেল তেল দিমু, আমি সাথে কইরা আনছি। তুমি তো দেখি খুবই গোছানো মেয়ে। মিসির আলির মেজাজ সামান্য খারাপ হয়েছে। মেয়েটির ব্যাপারে তার বেশিরভাগ অনুমানই ঠিক হয়নি। কেমন কথা, তিনি কি আগের মতো চিন্তা করতে পারছেন না? বৃদ্ধ বয়সের স্থবিরতা তাকে গ্রাস করছে। এগিয়ে আসছে মহাশক্তিধর জরা। মাথায় তেল দেওয়ার ব্যাপারটা এত আরামদায়ক তা তিনি জানতেন না। শারীরিক আরাম পেয়ে তার অভ্যাস নেই। কেউ একজন আরাম দিচ্ছে, আরাম নিতে অস্বস্তি লাগছে। সেই অস্বস্তিটা কাটাতে পারছেন না, কিন্তু আরামটা অগ্রাহ্য করতে পারছেন না। আখিতারা মাথায় তেল দিতে দিতে টুকটুক করে কথা বলছে। কথাগুলি যে পরিষ্কার কানে আসছে তা না। তিনি কিছু শুনছেন, কিছু শুনছেন না। মাঝে মাঝে হু হা করে যাচ্ছেন। কথার পিঠে কথা বলছেন। তাকে কথা না বললেও চলতো। আখিতারা মিসির আলির জন্য অপেক্ষা করছে না, নিজের মনেই কথা বলছে। আমার বাপজান বাদাইম্মা। বাদাইম্মাটা কি? ঘর থাইকা সাইল চইল্লা যায়, ফিরে না। 1 মাস 2 মাস 3 মাস পরে ফিরে, 4-5 দিন থাকে, আবার চইল্লা যায়। সংসার চলে কিভাবে? চলে না। মা চিরা কুটে, মুড়ি ভাজে, মুড়ি লাড্ডু বানায়। আমি মুড়ি লাড্ডু বানাইতে পারি। আমাকে ভেলিগুড় আইনা দেন। ভেলিগুড়টা কি? ভেলিগুড় চিনেন না? না। কুষার থাইকা হয়, কুষার চিনেন না। ইক্ষু চিনেন? এখন বুঝেছি, আখের গুড়। আমরা 4 বোনের মধ্যে সব চাইতে সুন্দর যে জন, তার নাম নয়নতারা। আমার বড়, 3 বছরের বড়। তোমাদের সব বোনের নামের শেষেই তারা আছে নাকি? হুম, আমার পরেরটার নাম স্বর্ণতারা, তারপরের জনের নাম লজ্জা তারা। তোমরা দেখি তারা পরিবার। ভাই হলে কি নাম হতো? বাপজান সেইটাও ঠিক করে রাখছে। ভাই হইলে নাম হইতো তারা মিয়া। হি হি হি। আখিতারার হাসির মধ্যেই মিসির আলি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেও
তার চেতনার কিছু অংশ কাজ করতে লাগলো। তিনি স্বপ্নে দেখছেন নৌকায় করে কোথাও যেন যাচ্ছেন। নৌকা খুব দুলছে, নৌকায় কোনো মাঝি নেই, অথচ নৌকা ঠিকই যাচ্ছে। স্বপ্নের ভেতরও তিনি চিন্তিত বোধ করছেন, মাঝি নেই, নৌকা চলছে কিভাবে? স্রোতের অনুকূলে যাচ্ছে, নাকি নৌকায় পাল আছে? পালের নৌকার তো এত দ্রুত যাওয়ার কথা না, নাকি এটা ইঞ্জিনের নৌকা? ইঞ্জিনের নৌকা হলে ভটভট আওয়াজ আসতো, কোনো আওয়াজ নেই, শুধুই ঝড়ের শব্দ। মিসির আলির ঘুম ভাঙল ঠিক সন্ধ্যায়। দুপুরে এত লম্বা ঘুম তিনি এর আগে ঘুমাননি। অসময়ের লম্বা ঘুম শরীর আউলে ফেলে, মাথায় ভোঁতা যন্ত্রণা হয়। তার হচ্ছে, মাথার এই যন্ত্রণা কমানোর জন্য আবার ঘুমিয়ে পড়তে হয়। ঘুমের যন্ত্রণা ঘুম দিয়ে সারানো। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। আখিতারা মনে হয় রান্না বান্নায় লেগে গেছে। তাকে কয়েকটা জিনিস শেখাতে হবে। চা বানানো, নানা রকম চা, দুধ চা, লিকার চা, আদা চা, মশলা চা, ঠান্ডা চা। রাত 9টার দিকে বাড়িওয়ালা আজমল সাহেব বেড়াতে এলেন। তার আসার প্রধান উদ্দেশ্য আখিতারা কাজকর্ম কেমন করছে খোঁজ নেওয়া। তিনি গম্ভীর গলায় বললেন, কাজের মেয়ে রাখতে হয় মারের উপর। সকালে একটা থাপ্পড় দেবেন, সারাদিন ভালো থাকবে। মাগরিবের নামাজের পর আবার থাপ্পড়, রাতটা আরামে কাটবে। মিসির আলি বললেন, মেয়েটা ভালো, থাপ্পড় দিতে হবে বলে মনে হয় না। আজমল সাহেব বললেন, গ্রামের পিচকা মেয়ে কখনো ভালো হয় না। মায়ের পেট থেকে এরা যখন বের হয়, তাদের ভালো জিনিস সব মায়ের পেটে রেখে দিয়ে বের হয়। রান্নাবান্না কিছু জানে? মনে হয় জানে। রেবুর কাছে পাঠিয়ে দেবেন, দু একটা আইটেম শিখিয়ে দেবে। রেবু রান্না জানে? খুব ভালো রান্না জানে। তার হাতে চিতলের পেটি খেলে বাকি জীবন মনে থাকবে। মিসির আলি বললেন, রেবুর ভালো নাম কি রাবেয়া? আজমল সাহেব বিস্মিত হয়ে বললেন, ভালো নাম রাবেয়া হবে কোন দুঃখে? ভালো নাম শেফালি। রেবু কি বলেছে তার ভালো নাম রাবেয়া? না। বলতেও পারে, মাথা ঠিক নাই, কখন কি বলে নিজেও জানে না। আপনাকে বলে নাই তো তার বিবাহ হয়েছে, স্বামী তালাক দিয়ে চলে গেছে? জি না, এরকম কিছু বলে নাই। আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পাগলামি এমন এক অসুখ, একবার হয়ে গেলে কখনো পুরোপুরি সারে না। অসুখের বীজ থেকেই যায়। ঠিক মতো আলো হাওয়া পেলে বীজ থেকে গাছ হয়ে যায়। ঠিক বলেছি না ভাই সাহেব? মিসির আলি কিছু বললেন না। আজমল সাহেব হতাশ গলায় বললেন, গত বৃহস্পতিবার সে তার মামির সঙ্গে আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। মিসির আলি বললেন, কি বলেছে? বলেছে আপনি নাকি তাকে বলেছেন, দুদিন পর পর তোমাকে দেখার জন্য পাত্রপক্ষের লোকজন আসে, পছন্দ হয় না বলে ফেরত যায়। এত ঝামেলার দরকার কি? আমাকে বিয়ে করে ফেলো। তার মামি আবার তার কথা বিশ্বাসও করে ফেলেছে। মেয়েরা এই জাতীয় কথা দ্রুত বিশ্বাস করে। আমার কানে যখন কথাটা আসলো, আমি রেবুকে ডেকে কষে এক চড় লাগালাম। রেবু সঙ্গে সঙ্গে স্বীকার করলো যে মজা করার জন্য বানিয়ে বানিয়ে এসব বলেছে। বলেন কি? আজমল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাধারণ মানুষের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয়। পাগলের কথা যে কান দিয়ে শুনবেন সে কান দিয়েই বের করবেন। এক কান থেকে আরেক কানে যাওয়ার সময় দেবেন না, বুঝেছেন? মিসির আলি মাথা নেড়ে জানালেন যে বুঝেছেন। আজমল সাহেব হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, আপনি কি খাজা বাবার ডাক পেয়েছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কার ডাক? খাজা বাবার। উনার ডাক পেয়েছেন? আপনি কি বলছেন বুঝতে পারছি না। আজমল সাহেব বললেন, খাজা বাবা আজমির থেকে না ডাকলে কেউ আজমির শরীফ যেতে পারে না। আপনি কখনো আজমির শরীফে গিয়েছেন? জি না। তার মানে ডাক পান নাই।
আমি আগামী নভেম্বরে ইনশাল্লাহ আজমির যাব। চলেন আমার সঙ্গে, যাবতীয় খরচ আমার। ট্রেনে উঠে যদি একটা পান খেতে ইচ্ছা করে, সেই পানটাও আমি কিনে দেব। মিসির আলি জবাব দিলেন না। আজমল সাহেব বললেন, কথা ফাইনাল না করবেন না? আমি 2-3 বছর অন্তর একবার করে খাজা বাবার কাছে যাই, সমস্যা নিয়ে যাই। ওনার রওজা মুবারকে উপস্থিত হয়ে সমস্যার ফানা চাই, উনি ব্যবস্থা করেন। আজ পর্যন্ত তার কাছে গিয়ে খালি হাতে ফেরত আসিনি। এইবার কি সমস্যা নিয়ে যাচ্ছেন? রেবুর সমস্যা নিয়ে যাচ্ছি, তার মাথাটা যেন ঠিক হয়ে যায়, তার একটা ভালো বিবাহ যেন দিতে পারি। ভাইজান, অনেক কথা বলে ফেললাম, আজমিরের ব্যাপারটা যেন মনে থাকে। জবান যখন দিয়ে ফেলেছি তখন আপনাকে নিয়ে যাবই, আর আমার পীর ভাই এর সঙ্গেও আপনাকে পরিচয় করিয়ে দিব। কথা বললেই বুঝবেন ইনি এই দুনিয়ার মানুষ না। ওনাকে আপনার কথা বলেছি, উনিও আপনার সঙ্গে কথা বলতে চান। আজমল সাহেব উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মনসুরের আসল নাম কি মিসির আলি ধরে ফেললেন। আজমল সাহেবের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সঙ্গে মনসুরের আসল নামের কোনো সম্পর্ক নেই, তবু নামের ব্যাপারটা পরিষ্কার হওয়ার ঘটনা এই সময়েই ঘটল। মনসুরের আসল নাম চৌধুরী খালেকুজ্জামান মিয়া, সোনার বাংলা পত্রিকার সম্পাদক। চৌধুরী খালেকুজ্জামান মিয়ার লেখা সম্পাদকীয় গল্প এবং রম্যরচনা তিনটিতেই বিশেষ একটা শব্দ দিয়ে বাক্য শুরুর প্রবণতা আছে। শব্দটা হলো হয়তোবা। মনসুর তাকে যে চিঠি লিখেছে সেই চিঠিতেও দুটি বাক্য শুরু হয়েছে হয়তোবা দিয়ে। সোনার বাংলা পত্রিকার প্রিন্টার্স লাইনে পত্রিকার ডিক্লারেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই দেওয়া। বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনে টেলিফোন করলে চৌধুরী খালেকুজ্জামান মিয়ার সব খবর বের হয়ে আসবে। ছোট্ট একটা জট খুললে অনেকগুলি জট খুলে যায়। রান্নাঘর থেকে আখিতারা উকি দিচ্ছে। মিসির আলি বললেন, আখিতারা, চা বানাতে পারো? আখিতারা হাসি মুখে বলল, পারি। কোথায় শিখেছ? বাপজান খুব চা খায়। কড়া করে 1 কাপ চা বানাও। চিনি দেবে 1 চামচ, সমান সমান করে 1 চামচ দেবে কনডেন্সড মিল্ক। আখিতারা অতি দ্রুত চা বানিয়ে নিল। কাপে একটা চুমুক দিয়েই মিসির আলি বললেন, আজ থেকে তোমার নাম চা কন্যা। আমি এত ভালো চা আমার জীবনে খাইনি। এতক্ষণ আপনারা শুনছিলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের বই হরতন ইস্কাপনের প্রথম পর্বটি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদের সমর্থন আরও একবার আশা করছি। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সমর্থন যোগাবেন। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সেই সঙ্গে আপনাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা এবং আপনাদের জীবন যেন সুন্দর হয় সেই শুভকামনা জানিয়েই আজকের মতো এখানেই বিদায়।